কিছু পারি না ম্যাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডাব্লিউপির গতকালকে মানে 22 তারিখ 22শে মে মানে গতকাল রবিবার যে পরীক্ষাটা হয়ে গেল, আমরা সেই পরীক্ষাতে যেসব ম্যাথের যেসব কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো আমরা ডিটেলসে সলিউশন করব, যাতে যারা পরীক্ষা দিয়েছো তাদের যাতে এইটুকুনি বুঝতে অসুবিধা না হয় যে অঙ্কে তারা ক্লিয়ারলি কত নাম্বার পেলে, বা সেই অঙ্কগুলো আমরা কিভাবে সলিউশন করতে পারতাম আর কিভাবে আমরা করেছি, টাইম যদি বাঁচানো যেত তাহলে কিভাবে করতে হতো, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। তো শুরু করা যাক, যে হলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন। স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 45 কিমি যায়, ঠিক? তো 1 ঘন্টায় যে বাসটা 45 কিমি যায়, এই যে 1 ঘন্টায় 45 কিমি, তার মানে এটাকে আমরা বলতে পারি যে স্টপেজে যদি না থামে তাহলে স্পিডটা কত? তাহলে স্পিড হচ্ছে 54 কিমি পার আওয়ার। ক্লিয়ার? আর যদি স্টপেজে দাঁড়ায় তাহলে 1 ঘন্টায় 36 কিমি যায়, আর 1 ঘন্টায় যেটা যায় ওটাকেই আমরা বলি তার গতিবেগ। তাহলে স্টপেজে দাঁড়ালে বাসটির কত গতিবেগ হবে? 36 কিমি পার আওয়ার। ঠিক আছে, তো এটার বার করার, এবার আমাদের বলেছে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজে দাঁড়াবে। তো এটার একটা একদম সিম্পল নিয়ম আছে, কি স্পিড দুটির পার্থক্য বাই স্টপেজে না থামলে গতিবেগ। এটা আমাদের ঘন্টাতে বেরোবে। ওকে, একে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে আমাদের এত মিনিট বেরোবে। বোঝা গেল? তাহলে আমরা কিভাবে করব, যে 54 মাইনাস 36 বাই স্টপেজে না থামলে গতিবেগ কত ছিল? স্টপেজে না থামলে গতিবেগ ছিল 54 কিমি পার আওয়ার। টাইমটা মিনিটে বলেছে তো, ইন্টু 60। তাহলে দাঁড়াবে কত? 18/54 ইন্টু 60। তো কাটলে 3 18 54 আর 3 20 60, তার মানে 20 মিনিট। এটা আমাদের অ্যান্সার। তার মানে আলটিমেটলি এই কোশ্চেনের অ্যান্সার ছিল 20। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এত সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যা হয়, তবে স্টারের স্থানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত হবে? তো সংখ্যাটা কি কি আছে আমরা আগে সেটা দেখে নিই। 5 1 7 স্টার 3 2 4। 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তবে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এদেরকে আগে যোগ করি। 5 1 7 প্লাস 3 প্লাস 2 প্লাস 4। তো দেখো 7 আর 2 যোগ করলে এরা 3 দিয়ে ভাগ যায় 9, তো এদেরকে হাঁটাও। 5 আর 4 যোগ করলে এরাও 3 দিয়ে ভাগ যায় 9, তাহলে এদেরকেও সরাও। তাহলে থাকলো 3 নিজেও 3 দিয়ে ভাগ যায়, হয়ে গেল। থাকলো কত এবার? 1। তো 1 প্লাস স্টার। তাহলে এই স্টারে আমি কত বসাবো? ক্ষুদ্রতম বলেছে, যাতে 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটাকে 3 হতে হবে। তার মানে স্টার সমান সমান আমাদের কত হবে? 1 প্লাস স্টার, মানে স্টারের জায়গায় আমাদের হবে 2। তবেই তো মিলে কত হয়ে যাবে? 3, আর 3 তো 3 দিয়ে ভাগ যায়। তার মানে আলটিমেটলি অ্যান্সার আমাদের কত? আলটিমেট অ্যান্সার হচ্ছে আমাদের 2 হবে। বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। তার মানে অ্যান্সার আমাদের হচ্ছে 2 হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। নিম্নলিখিত সমীকরণটির
এক্স স্থানে কি বসবে? তো সমীকরণটা আমরা আগে লিখে নিই। ওকে, তো প্রথমে আমাদের কি বলেছে যে 4x বাই রুট ওভারের মধ্যে 128 ইজুকাল টু রুট ওভার 162 নিচে 4x। ওকে, তো আমরা দুজনের আগে উৎপাদকটা করে নিই, দেখা যাক। 128, হ্যাঁ সেটাকে ছেড়ে দাও। 128 যদি আমরা উৎপাদক করতে থাকি তো কি দাঁড়াবে? 4 দিয়ে করলে 3 4 12, 4 2 8, 4 দিয়ে 4 8 32, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তো আমরা জানি বর্গমূল মানে কি, জোড়া জোড়া একটা সংখ্যা থাকলে তাদের জন্য একটা বাইরে আসে। তার মানে 4 এর জোড়া আছে, তার মানে একটা 4 আসবে। 2 এর জোড়া আছে, তার মানে একটা 2 আসবে। আর এই 2 এর তো জোড়া নেই, এর রুটের ভেতরেই থাকবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? লিখতে পারি হচ্ছে 4x বাই 4 2 8 রুট 2, ঠিক, ইজুকাল টু। এবার আমরা এটাকে যদি উৎপাদক করি, বাকি যেটা থাকলো সেটা কত? 162। 162কে যদি আমরা 2 দিয়ে করি 81। তো 81 মানে কি? 9 9 81। তার মানে এই দুটা 9-এর জোড়া আছে, তার মানে একটা 9 বাইরে আসবে। তার মানে আমরা বলতে পারি 9, আর 2টা তো বাইরে আসবে না, 9 রুট 2, আর নিচে কত? 4x। কোনাকুনি গুণ করলে 16x এর স্কোয়ার ইজুকাল টু 8 নং 72, রুট 2 গুণ করলে অনলি 2। ওকে, তো 2 দিয়ে যদি আমরা কাটি এইদিকে তাহলে দাঁড়াবে কত? 8। 8 দিয়ে যদি 72কে কাটি তাহলে আমার দাঁড়াবে 9। তার মানে আমাদের কি পেলাম আমরা? যে এক্স স্কোয়ার ইজুকাল টু 9। তার মানে এক্স ইজুকাল টু কত হবে? রুট ওভার 9। মানে অ্যান্সার আমাদের কত? 3। ক্লিয়ার? তার মানে অ্যান্সার আমাদের হয়ে যাবে 3। বোঝা গেল? চলো নেক্সট। একটি শিবিরে এতজন পুরুষ বা এতজন বাচ্চার খাবার আছে। তার মানে কি, আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে 120 জন পুরুষ যে খাবার খায় সেই খাবারটা 200 জন বাচ্চা খেতে পারে। 200 জন বাচ্চা। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট। হ্যাঁ, তো এখানে আমাদের কি বলেছে? কোশ্চেনে বলছে যে 150 জন বাচ্চা আছে। 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে। তাহলে এখন বাচ্চার আর কত দিনের খাবার বাকি আছে? বাচ্চার খাবার বাকি আছে 50 দিনের। মানে 150 জন বাচ্চা খেয়ে নিয়েছে, মানে 50 জনের খাবার বাকি। 50 জনের বাচ্চা, এদের খাবারটা বাকি আছে। ঠিক, এই খাবারটা বলেছে আমাদের কোশ্চেনে যে অবশিষ্ট খাবারে পুরুষ কতজন খেতে পারবে। পুরুষ কতজন খেতে পারবে? তো পুরুষ আর বাচ্চার মধ্যে কি সম্পর্ক ছিল? দেখো, এটা কাটলে এটা কাটলো, 4 দিয়ে 5, আর 4 দিয়ে আমাদের হলো এখানে কত? 3। তার মানে 3 জন পুরুষ যে খাবারটা খাবে সেটা 5 জন বাচ্চা খাবে। কিন্তু আমাদের কতজন বাচ্চার খাবার বাকি আছে? 50 জন। তো 50 বানানোর জন্য আমরা 5কে কত দিয়ে গুণ করব? 10। তাহলে আমাদের 5 10 50 জন বাচ্চার খাবার হয়ে গেল। এখানে যেহেতু আমরা 10 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানেও 10 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানেও কি করব? 10 দিয়ে গুণ। তাহলে কত দাঁড়াবে? 30 জন পুরুষ। এটা আমাদের অ্যান্সার হবে। তো 30 আমাদের কোথায় আছে? এই যে 30। বুঝে গেল? নেক্সট কোশ্চেন। এটা কিছুই নেই, এটা জাস্ট একটা সিম্পলিফিকেশন টাইপের অঙ্ক দিয়েছে। সেটা কি দিয়েছে দেখো, যে রুট ওভার 625 বাই 11 ইন্টু 14 বাই রুট ওভার 25 ইন্টু 44 বাই রুট ওভার 196। ওকে, তাহলে এখানে 625-এর বর্গমূল আমরা জানি আরামসে 25 হবে।
নিচে 11 ইন্টু 14 থাকুক, 25-এর বর্গমূল আমরা সবাই জানি 5 হবে, আর 44 থাকলো বাই 196 মানে হবে আমাদের, আমরা জানি কত, 14। ঠিক আছে, তাহলে এই 14 আর এই 14 আমাদের কেটে যাবে, 5-এ 5 হবে, আর এই 11 দিয়ে এই 44কে কাটলে হবে 4। তার মানে 4-5-এ কত অ্যান্সার হবে, 4-5-এ অ্যান্সার হবে আমাদের 20। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কত, 20। বোঝা গেল? এতগুলি দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে শ্যাম তার থেকে 1 ঘন্টা কম সময় লাগে, শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগে। তো সমীরের গতিবেগ কত? আমরা এখানে ধরে নিচ্ছি একটা জিনিস প্রথম থেকেই, যে যে সমীরের গতিবেগ x কিমি পার আওয়ার, আর শ্যামের তাহলে গতিবেগ কি হবে? শ্যামের গতিবেগ আমরা ধরে নিলাম y কিমি পার আওয়ার। ঠিক আছে, তো 180 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। সমীরের বেশি সময় লাগে শ্যামের থেকে। তাহলে সমীর যদি x কিমি পার আওয়ার গতিবেগে যায়, আমরা আরেকটা জিনিস সূত্র কি জানি? আমরা সূত্র জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এটা আমরা মেন সূত্র জানি। তাহলে এখান থেকে যদি আমরা টাইম বার করতে চাই, তাহলে ডিস্টেন্স তো 180 কিমি গেছে, 180 বাই সমীরের x, সমীরের সময়টা বেশি লেগেছে কত শ্যামের থেকে, শ্যামের সময়টা বার করি, 180 কিমি মানে ডিস্টেন্স বাই স্পিড কত y, এটা কত সময় লেগেছে বেশি? বেশি বলেছে 2 ঘন্টা। এটা একটা ইকুয়েশন আমরা পেলাম। এবার আরেকটা ইকুয়েশন আমরা কি পাবো তার পরেরটা থেকে, যদি সমীরের গতিবেগ দ্বিগুণ করা হয়, তো সমীরের এখন গতিবেগ কত দাঁড়াবে? এখন সমীরের গতিবেগ দাঁড়াবে হচ্ছে দ্বিগুণ, তার মানে 2x কিমি পার আওয়ার, 2x কিমি পার আওয়ার। তো এখন বলেছে যে তাহলে শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগবে। তার মানে এবার কি সমীরের গতিবেগ সময়টা কিন্তু এবার বেশি মানে কম লাগছে, ঠিক কি না? যে কি বলেছে আমাদের, দেখো যে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগবে, মানে সমীরের এবার কম সময় লাগছে, তাহলে শ্যামের এবার বেশি লাগছে। তো আমরা কি করব, যে শ্যামের সময়টা আগে লিখব, মানে 180 বাই ওয়াই মাইনাস 180 বাই, এবার আমরা কি করব, স্পিডটা কত সমীরের 2x, এটাই কত কম সময় লাগছে 1। এবার এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে এই মাইনাস 180 বাই ওয়াই আর এই যে প্লাস 180 বাই ওয়াই কেটে যাবে। তো আমাদের থাকবে কি কি, 180 বাই এক্স মাইনাস 180 বাই 2x, এটাই ইজ ইকুয়াল টু কত বলেছে 1। তো এদের যদি আমরা লসাগু করি তাহলে দাঁড়াবে কত, 2x, x চলে গেলে 180 মাইনাস 180 না সরি, x চলে গেলে 360 হবে। হ্যাঁ, এটা 360 হবে, সরি এটা আমাদের একটু গন্ডগোল হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি 360 হবে, 360 মাইনাস এটা 2x চলে গেলে এটা 180 হবে, ইজ ইকুয়াল টু 1। ঠিক, তাহলে এখানে এখানে কত থাকবে, 180 বাই 2x ইজ ইকুয়াল টু 1। তো কোনাকুনি গুণ করলে 2x ইজ ইকুয়াল টু, ওই যেদিকে 1, এটা গন্ডগোল হয়ে গেছে আমাদের, এখানে তো সব আমরা প্লাস করেছি না, তাহলে এটা 1 কেন থাকবে, এটা 3 থাকবে, এটা 3 থাকবে। তার মানে এটাকে কেটে দিই আমরা, এখান থেকে যদি এদিকে যাই কত দাঁড়াবে, 3 দুগুণ 6x ইজ ইকুয়াল টু 180, তাহলে x ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, অ্যান্সার দাঁড়াবে আমাদের 30 কিমি পার আওয়ার। আর আমাদের এক্সটা আমরা কার ধরেছিলাম, এক্স আমরা ধরেছিলাম গতিবেগ হচ্ছে, এক্স আমরা ধরেছিলাম হচ্ছে এই যে সমীরের হচ্ছে এক্স, আর আমাদের সমীরেরই বার করতে বলেছে, তার মানে কত দাঁড়ালো 30, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 30। বোঝা গেল? চলো নেক্সট।
এত ঘন ডেসিমিটার কত ঘন মিলিমিটার। ডেসিমিটার থেকে মিলিমিটার গেলে আমরা কি জানি, কিলো, হেক্টো, ডেকামি, ডেসি, সেন্টি, মিলি। আমাদের ডেসি থেকে আমাদের যেতে হবে মিলিতে। প্রত্যেকটা ঘরের মান মনে রাখবা 10 করে, প্রত্যেকটা ঘরের মান, প্রত্যেকটা গ্যাপিংয়ের মান 10 করে। হ্যাঁ, প্রত্যেকটা গ্যাপিং হচ্ছে 10। তাহলে আমরা কততে গেলাম, আমরা ডেসি থেকে আমরা যাব মিলিতে, তার মানে দুটো ঘর যাব, তার মানে দুটো 10 দিয়ে আমাদের গুণ, তার মানে 100 দিয়ে গুণ, তার মানে 100-র সঙ্গে 100 গুণ, তাহলে কত দাঁড়াবে, 1-এর পরে 4টা শূন্য। এটা আমাদের অ্যান্সার হবে। তো 1-এর পরে 4টা শূন্য কোথায় আছে, এটা আমাদের অ্যান্সার। চলো নেক্সট, 5টি পাম্প। এটা খুবই ইজি কোশ্চেন। 8 ঘন্টা কাজ করে 30 দিনে একটি জলাধার শূন্য করে। তার মানে কি করব আমরা, কাজের পরিমাণ আমাদের নিচে যায়, দাগ সমান সমান দাগ, সবসময় আমরা কাজের পরিমাণ নিচে দেবো। তো একটি জলাধার, তো কাজের পরিমাণ একটি জলাধার, জলাধার যাই হোক না কেন, তো আমরা 1 দেবো কাজের পরিমাণ। দ্বিতীয় ক্ষেত্রেও বলেছে ওই জলাধারটি, তার মানে কাজের পরিমাণ 1, আর বাদ বাকি সব উপরে আমরা গুণ করব। কি থাকবে, 5টি পাম্প আছে, 8 ঘন্টা আছে, আর 30 দিন আছে, হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে 4টি পাম্প, 6 ঘন্টা, বলছে কত দিনে, আমি ধরে নিলাম ডি দিনে ওরা শেষ করবে, শূন্য করে দেবে। ঠিক, তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তো কত দাঁড়াবে, 6 দিয়ে 5, 4 দিয়ে 4 দুগুণ 8, তার মানে 5 5 25, 25 10 আমাদের দাঁড়াবে হচ্ছে 50। তার মানে দিন কত দিন লাগবে, 50। তাহলে আমাদের অ্যান্সার কত, 50। ক্লিয়ার। চলো নেক্সট, স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগে। এবার দেখে নাও, আমি ধরে নিচ্ছি যে স্বামীকে আমি বলবো হচ্ছে এম, স্ত্রীকে আমি বলবো হচ্ছে ডাব্লু, ঠিক, আর সন্তানকে আমি বলবো হচ্ছে এস। তাহলে আমরা কি বলতে পারি, 3 বছর আগে গড়। তাহলে আমি যদি বলি যে এম প্লাস ডাব্লু প্লাস এস, 3 জনের কত হবে, 27 ইন্টু 3, সমষ্টি কত দাঁড়াবে, 81। এটা সমষ্টি 81, কিন্তু এটা কবেকার, এটা হচ্ছে 3 বছর আগে, 3 বছর আগে। আচ্ছা, আর একটা কি বলেছে, 5 বছর আগে 20 বছর ছিল কার কার, স্ত্রী, মানে ডাব্লু, আর সন্তানের ছিল 20, তার মানে সমষ্টি কত হবে, 20 ইন্টু 2 জন আছে 2, তার মানে 40। কিন্তু এটা কবেকার, এটা হচ্ছে 5 বছর আগে। বোঝা গেল। এবার আমি যদি বলি এদের বর্তমানের গল্প কি হবে, এম প্লাস ডাব্লু প্লাস এস, বর্তমানে কি দাঁড়াবে, 81 তো 3 বছর পূর্বে ছিল, মানে পেছনে ছিল, তাহলে বর্তমানে কি দাঁড়াবে, 81-র সঙ্গে 3 বছর 3 বছর করে যোগ হবে 3 জনের, তার মানে 9 যোগ হবে, তার মানে কত দাঁড়াবে, 90 বছর। এটা কবেকার, এটা হচ্ছে বর্তমানের কেস। আর স্ত্রী, স্ত্রী প্লাস ছেলের 40-এর সঙ্গে 5 বছর পূর্বে আছে, মানে দুজনেরই 5 5 করে, মানে 10 যোগ হবে বর্তমানে আসতে গেলে, তার মানে বর্তমানে এদের দুজনের বয়সের যোগফল কত হবে, 50। বোঝা গেল। এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমি মাইনাস করে দিই, মাইনাস মাইনাস আর এদিকে মাইনাস, তাহলে এই যে প্লাস ডাব্লু মাইনাস ডাব্লু প্লাস সন মাইনাস এস কেটে যাবে, তার মানে থাকবে খালি কি এম। তো এম এর বয়সটা কত দাঁড়াবে, 50 থেকে, মানে 50 মাইনাস হবে 90 থেকে, তার মানে কত দাঁড়াবে, 40। আর এম মানে আমরা কাকে ধরেছিলাম, দেখো এম মানে আমরা ধরেছিলাম স্বামী। তো আমাদের লাস্টে এখানে কি বার করতে বলেছে, স্বামীরই বর্তমান বয়স। তো স্বামীর বর্তমান বানানটা একটু ভুল আছে এখানে, অসুবিধা নেই। তো স্বামীর বর্তমান বয়স কত হলো, 40 বছর। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 40 বছর। ক্লিয়ার। চলো নেক্সট, কত বছরে এত টাকার বার্ষিক। তো এখানে আমরা একটা সূত্র জানি কি, এসআই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। তো এখান থেকে আমাদের কি বার করতে বলেছে, কত বছরে, হ্যাঁ কত বছরে। তার মানে টি ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা সূত্রটা কি লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এসআই
SI বাই টি এর সঙ্গে কে থাকে P ইন্টু আর। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই যে 100 ইন্টু SI কত 81 টাকা সরল সুদ বলেছে 81, নিচে কত হবে নিচে হবে পি আর, পি মানে 450 ইন্টু আর কত 4.5। তো পয়েন্ট যদি উপর থেকে উঠাই তো উপরে 10 বসবে। এবার যদি আমরা কাটাকাটি করি যে 5 নং 45 আর 5 দুগুণ 10, এবার 9 9 81, ওকে 9 দিয়ে 5 নং 45 50, 50 2 100, তাহলে 2 দুগুণ কত দাঁড়াবে 4 বছর। এটা আমাদের অ্যান্সার হবে। তো 4টা কোথায় আছে এই যে, তাহলে আমাদের অ্যান্সার কত 4 বছরে। নেক্সট, 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স এত বছর এবং উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। টিমের গড় বয়স কত? ভালো কথা, আমি ধরে নেব এখানে যে মোট টিমের বয়স যদি আমি ধরে নিই 11x বছর, 11x বছর, আমরা x বছরও ধরতে পারতাম কিন্তু 11x কেন ধরলাম? কারণ একটা ক্রিকেট টিমে 11 জন থাকে, তাহলে গড় বার করতে আমার সুবিধা হবে 11 দিয়ে ভাগ করতে, ঠিক আছে কিনা? তো 11 জনের একটি ক্রিকেট টিমে ক্যাপ্টেনের বয়স 33 বছর। তো ক্যাপ্টেনকে আমি কি দিয়ে লিখব? ক্যাপ্টেনকে আমি লিখব হচ্ছে সি দিয়ে, এটা হচ্ছে ক্যাপ্টেন। তো ক্যাপ্টেনের বয়স কত 33 বছর, ঠিক। আর উইকেট কিপারের মানে উইকেট কিপারকে আমি ডাব্লিউ দিয়ে লিখব। উইকেট কিপার কি বলেছে? উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়, তার মানে উইকেট কিপারের বয়স কত হবে এত প্লাস 3 মানে হচ্ছে 36 বছর, ঠিক ক্লিয়ার। এবার আমাদের কি বলেছে যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তাহলে কত দাঁড়াবে? এই দেখো 11x মোট বয়স ছিল, এদের দুজনের বয়স যদি বাদ দিই মানে 33 প্লাস 36 বাদ দিলে তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। তার মানে এদের যদি আমরা গড় বার করি, দুজনকে বাদ দিয়ে দিয়েছি, তার মানে এখন 9 জন থাকবে, এটা হচ্ছে এদের গড় অবশিষ্টের গড় এটা, হ্যাঁ। আর টিমের গড় কত? হবে টিমের মোট হচ্ছে 11x বছর, তো গড় হলে 11 দিয়ে ভাগ, তার মানে কত দাঁড়াবে x। টিমের গড়ের থেকে 1 বছর কম হবে, তার মানে এরা কন্ডিশনটা কি বলতে চাইছে আমরা এদিকে চলে আসি, হ্যাঁ। এরা যেটা বলতে চাইছে, এটা থাকুক, এরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে x যে গড় এখান থেকে বাকি টিমের যে গড় সেটা কত কম, সেটা কম হচ্ছে 1 বছরের। তো বাই 9 এটা করলে আমাদের 1 বছর হয়, ক্লিয়ার। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তো কত দাঁড়াবে? এটা 9x মাইনাস 11x মাইনাসে মাইনাসে প্লাস, এদেরকে যোগ করে দিই 60 মানে 69, ওকে, ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 1। এই 9টা ওই পাশে চলে যাবে, তো এখানে মাইনাস করলে কত দাঁড়াবে? মাইনাস 2x আর প্লাস 69 ইজ ইকুয়াল টু 9। তো মাইনাস 2x এটা যদি ওই পাশে যায় তো মাইনাস হয়ে 60 হয়ে যাবে, মাইনাস 60, মাইনাস মাইনাস কেটে দাও, 2 দিয়েও কেটে দাও, তার মানে কত দাঁড়াবে 30। তার মানে x এর মান আমাদের কত দাঁড়ালো 30, x এর মান 30 দাঁড়ালো। আমাদের কি বার করতে বলেছে এবার? তো বলছে যে টিমের গড় বয়স কত, বাহ। তো টিমের মোট বয়স যদি এটা হয় তাহলে টিমের গড় কত ছিল? টিমের গড় তো আমরা জানি যে 11x বাই 11 জন থাকে, 11 দিয়ে ভাগ, তার মানে গড় বয়স আমাদের হতো কত x, তার মানে x এরই মান চাইছে আমাদের, তো আলটিমেটলি x এর মান তো আমাদের বের হয়ে গেল কত 30, তার মানে অ্যান্সার আমাদের কত? অ্যান্সার আমাদের কিন্তু 30। চলো নেক্সট,
একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে এত এর পরিবর্তে এত দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ কত? দেখো 5/3 দিয়ে একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে এত দিয়ে গুণ করেছে, তার মানে বলতে চাইছে যেটা যে 5/3 দিয়ে গুণ করতে বলেছে, কিন্তু ও গুণ করে দিয়েছে 4/3 দিয়ে। তো সংখ্যাটা কত? 3 দিয়ে যাতে কাটাকাটি যায় এরকম সংখ্যা ধরে নাও, যে আমরা ধরি সংখ্যাটি 6, মানে 6কে গুণ করতে বলেছিল, তাহলে 5/3 দিয়ে 6কে গুণ করতে বলেছে, তাহলে অ্যান্সার আসা উচিত ছিল কত? অ্যান্সার আসা উচিত ছিল 10, ঠিক? কিন্তু ও 4/3 দিয়ে গুণ করে দিয়েছে 6কে, তার মানে ওর অ্যান্সার এসছে কত? অ্যান্সার এসছে 4 দুগুণ 8। তার মানে সঠিক অ্যান্সার কত? 10, কিন্তু ওর ভুল করে অ্যান্সার চলে এসছে কত? 8। তার মানে ভুলের শতকরা পরিমাণ বার করতে গেলে ভুল বাই অরিজিনাল মানে আসলটা, অরিজিনাল ইন্টু 100, যেহেতু শতকরা বলেছে, তাহলে ভুল আমার কত হয়েছে? 2। ভুল তো 10 হলো, 10 সঠিক হয়েছে আর ভুল করে বের হয়েছে 8, তার মানে আলটিমেটলি ভুল কত হয়েছে? 2। নিচে অরিজিনাল মানে 10 ইন্টু 100, তার মানে কাটলে পরে কত দাঁড়াবে? 20%। এটা আমাদের অ্যান্সার হবে। তো 20% এটা বুঝে গেল। চলো নেক্সট। হ্যাঁ, কি বলেছে? একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 অংশ গতিতে যদি যায় তাহলে এত কিমি পথ এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ডে অতিক্রম করলো, গাড়িটির প্রকৃত গতিবেগ কত? তো ঠিক আছে, প্রকৃত গতিবেগের 1/4 অংশ, তার মানে আমরা বলতে পারি প্রকৃত গতিবেগ আর যেটাতে গেছে ও, প্রকৃত গতিবেগ ওর 4 আর যেটাতে গেছে তার গতিবেগ কত? 1। এটাই দাঁড়াবে ওদের প্রকৃত গতিবেগ আর যেটাতে গেছে তার অনুপাত, ঠিক? তো এখানে আমাদের কি বলেছে, এখানে প্রবলেমটা হচ্ছে যে কে মিনিট সেকেন্ড বা ঘন্টাতে বানানোটা চাপ, যেহেতু আমাদের বলেছে কিলোমিটার পার আওয়ারে বানাতে হবে। এখানে ডিস্টেন্সটা তো কিলোমিটারে আছেই, আমরা এর আগের অঙ্কে একটু আগেই দেখলাম যে সূত্রটা আমি কি বলেছিলাম, যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো ডিস্টেন্স আমার কিমিতে আছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমাকে টাইমটা তো ঘন্টাতে বানাতে হবে, তবেই তো আমার স্পিডটা কিলোমিটার পার আওয়ারে হবে। তাহলে আমাদের কি কি আছে দেখে নাও। আমাদের আছে 1 ঘন্টা প্লাস 40 মিনিট প্লাস 48 সেকেন্ড, 48 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা যদি সবগুলোকে সেকেন্ডে নিয়ে যাই তাহলে এটা 3600 দিয়ে গুণ হবে, তাহলে 3600 সেকেন্ড হলো। এটা 60 দিয়ে গুণ হবে, তার মানে 2400 সেকেন্ড হবে, আর 48 সেকেন্ড তো আছেই, তার মানে এটা 48 সেকেন্ড। ওকে, তাহলে এখানে দাঁড়াবে কত? 48, 10-এর 0 হয় থাকে 1, 5 আর 1 6, এত তো সেকেন্ড। কিন্তু এটাকে যদি আমরা ঘন্টা বানাই তো আমরা কি করব? আমরা 6048 একে আমরা 3600 দিয়ে ভাগ করব, তাহলে এত ঘন্টা দাঁড়িয়ে যাবে, তাহলে সময়টা এত ঘন্টা। ওকে, তাহলে স্পিডটা আমাদের কি করে বেরোবে? স্পিড মানে ডিস্টেন্স বাই স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্সটা আমার আছে হচ্ছে 42 কিমি আর টাইমটা আমার হচ্ছে 6048, নিচ থেকে উপরে চলে যাবে 3600, এটা ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমরা ঠিকঠাক সলিউশন করি তাহলে কি দাঁড়াবে? 4 দিয়ে 4 5 1 2, 4 নং 36, 9 দিয়ে 9 খে 9, 6 নং 54, 8 নং 72, 9 দিয়ে 100। এবার 42 4-এ শেষ, একে 42 4 দিয়ে কেটে দাও, আর 4 দিয়ে হলো এটা কত দাঁড়াবে? 25। তার মানে এটা যে ও বার করলো যে 25, আমাদের কত বেরোলো? 25 কিমি পার আওয়ার। এই 25 কিমি পার আওয়ারটা কি বলেছে? যে যে গতিতে ও গেছে তার গতিবেগ, আর অনুপাতে আমাদের তার গতিবেগটা কত ছিল? 1। তাহলে আমরা এটা বলতে পারি যে যে 1 অনুপাত মানে 1 অনুপাত যেটা গতিবেগ সেটা অরিজিনালি কত বলেছে আমাদের? 25 কিমি পার আওয়ার। আর আমাদের বলেছে প্রকৃত গতিবেগ বার করতে, তো প্রকৃত গতিবেগ তো 4 অনুপাত, তো 4 অনুপাত মানে কত হবে? 4 25-এ
100 কিমি পার আওয়ার। তাহলে আমাদের অ্যান্সার কত? তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 100 কিমি পার আওয়ার। ক্লিয়ার? চলো নেক্সট। এটা তো ইজি কোশ্চেনই ছিল যে রুট ওভার 0.0169x ইজ ইকুয়াল টু 13। তো এদেরকে যদি আমরা পয়েন্টটা ওঠাই তো নিচে কত বসবে? 1 আর 4টা শূন্য, 1 2 3 4। ও এখানে একটা 1 ছিল, হ্যাঁ এই তো 1টা লিখেছি, ঠিকই আছে, বোঝা গেল। তাহলে 169 এর বর্গমূল কত? আগের তো জিরোর দাম নেই, হাঁটাও। তো 169 এর বর্গমূল কত? 13। নিচে কত? নিচে হচ্ছে 100 আর রুট এক্সটা তো থাকবে, এটা ইজ ইকুয়াল টু কত? 13। তাহলে 13 আর 13 কেটে যাবে, তার মানে রুট এক্স ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? 100। তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওই পাশে গেলে কি হয়? স্কোয়ার হয়। তাহলে কত? 100 স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1 আর 2টা শূন্যর স্কোয়ার হচ্ছে 4টা শূন্য, তার মানে 1 এর পরে 4টা শূন্য, এটা আমাদের অ্যান্সার। নেক্সট, এত সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে? তো দেখো, এটা তো নর্মাল বাচ্চাদের কোশ্চেন যে আমরা 23 দিয়ে ভাগ করা শুরু করে দেবো। 23 দিয়ে 1018, ওকে। তো যদি ভাগ করি 4 বারে কত যাচ্ছে? 4 বার যদি দিই কত যাচ্ছে? 3 4 12 2 হয় থেকে 1, 4 2 8 আর 1 9, মানে 9 8। আবারও 4 বার, 4 বারে তাহলে কত দাঁড়াচ্ছে? 92। তাহলে থাকলো কত? 6। কিন্তু এখানে 6 না, এখানে যদি এমন সংখ্যা থাকতো যেটা 23 দিয়ে ভাগ যায়, তো 6 এর পরে 23 দিয়ে ভাগ যায় কত আছে? 23 হতে হয় 17, নয়তো 46 মানে 40, এরকম লাগবে সংখ্যাগুলো। কিন্তু 17 আমাদের এখানে অপশানে নেই, বাট 40 তো আছে না, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 40 হবে। আমাদের বলেনি কিন্তু ক্ষুদ্রতম, যদি আমাদের বলতো ক্ষুদ্রতম বললে কিন্তু আমাদের অ্যান্সার হতো কত? 17, কিন্তু এটা ক্ষুদ্রতম বলেনি, তাই আমাদের অপশানে যেটা থাকবে আমাদের সেটাই করতে হবে। সেটা কত আছে? 40। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের 40। নেক্সট, কোনো একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান। মোট বৈধ ভোটের, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসাবে গণ্য হয়েছে। তার মানে কি 1/6? তো আমি ধরে নিচ্ছি 1/6 দিয়ে কাটবে এরকম একটা ভ্যালু। তো আমি ধরে নিচ্ছি যে মোট ভোট সমান সমান 600টি। তাহলে এর মধ্যে বাতিল হয়েছে কত? আমরা ধরে নিলাম 600টি, ঠিক। তার মধ্যে আমাদের এখানে বলে দিয়েছে যে 1/6 ভোট বাতিল হয়েছে। কেন আমরা 600 ধরলাম 100 না ধরে? কারণ এখানে 1/6 মানে 6 দিয়ে যাতে কাটে এরকম একটা ভ্যালু ধরবো আমরা। 600 1200 যাই ধরতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে বাতিল হয়েছে 1/6, তার মানে কতগুলো ভোট বাতিল হলো? এর 1/6, তার মানে ভোট বাতিল হয়েছে কতগুলি? 100টি ভোট বাতিল হয়েছে। তাহলে বৈধ ভোট, বাতিল হওয়ার পরে যে ভোটটা থাকে তাকে আমরা বলি হচ্ছে বৈধ ভোট। তো বৈধ ভোট আমাদের কত? বৈধ ভোট হচ্ছে টোটাল ছিল 600, তার থেকে 100 বাতিল হয়ে গেল, তার মানে আমাদের থাকলো হচ্ছে কত? 500টি বৈধ ভোট। এই 500টি বৈধ ভোটের মধ্যে একজন পেয়েছে 60%। বলছে অন্য প্রার্থী মোট কত বৈধ ভোট পাবে? তো অন্যজন কত পাবে? 40% পাবে, কারণ পার্সেন্টের টোটাল হচ্ছে 100 হয়। তার মানে এই 500র যেটা 40% ওটাই আমাদের অ্যান্সার হবে। তো 500র 40%, তো পার্সেন্ট উঠাও, নিচে কত হবে? 100। তো কাটলে 4 5 20, মানে 200টি ভোট পেয়েছে অন্যজন। তাহলে অ্যান্সার আমাদের কত? অ্যান্সার আমাদের 200টি। ক্লিয়ার না? চলো নেক্সট। দুটি সংখ্যার অন্তর এত, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল এত ও ভাগশেষ এত থাকে। ছোট সংখ্যাটি কত? আচ্ছা, ধরে নিই আমরা বড় সংখ্যাটি, দাঁড়াও এখানে না এখানে লিখি, হ্যাঁ, যে ধরে নিচ্ছি যে বড় সংখ্যাটি হচ্ছে a আর ছোটটি হচ্ছে b। অন্তর মানে সবসময় আমরা জানি বড় থেকে ছোট মাইনাস করতে হয়। তো অন্তর আমাদের কত? অন্তর হচ্ছে 1365, এটা আমাদের অন্তর। বুঝা গেল? তাহলে আমাদের অন্তর কত? অন্তর হচ্ছে 1300।
1365, ঠিক আছে। আর আমাদের বলেছে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকে। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা, ঠিক, ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করলে, তার মানে ছোট সংখ্যাটা তো বি, তো বি দিয়ে যদি আমরা বড় সংখ্যাটাকে ভাগ করি, বি দিয়ে যদি বড় সংখ্যাটাকে ভাগ করি, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল দাঁড়াবে 55 ভাগশেষ 15। তার মানে এখান থেকে আমাদের কি দাঁড়াবে? আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম যে ভাজ্য সমান সমান ভাজক, আমরা যে সূত্রটা জানি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ। ওকে, তাহলে এখানে ভাজ্য মানে এ, তার মানে এ সমান সমান আমরা কি বলতে পারি, ভাজক মানে বি ইন্টু ভাগফল মানে 55 যোগ ভাগশেষ মানে 15, ঠিক। আর এখান থেকে যদি আমরা a ইজ ইকুয়াল টু বার করতে চাই, তাহলে কি বেরোবে, এই মাইনাস বিটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, মানে 1365 প্লাস বি। তাহলে এই a এর জায়গায় আমরা বসাতে পারি যে 1365 প্লাস বি ইজ ইকুয়াল টু 55b প্লাস 15, ক্লিয়ার। তাহলে এই 1365 ওই 15টাই পাশে আসবে তো মাইনাস, আর এই বিটা ওই পাশে যাবে তো প্লাস, তাহলে 55b মাইনাস বি, তার মানে কত দাঁড়াচ্ছে 54b, আর এদিকে দাঁড়াবে কত 1350, ঠিক না, 1350। ওকে, তো 54 দিয়ে যদি আমরা কাটি 9 দিয়ে, 6 নং 54, 9 দিয়ে কাটলে 9 একে 9, 5 নং 45, 0, 6 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, 6 দুগুণ 12, 5 6 30, তার মানে বি ইজ ইকুয়াল টু কত বেরোলো 25, বি ইজ ইকুয়াল টু 25। তাহলে আমাদের অ্যান্সার কত, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 25, ক্লিয়ার না। চলো নেক্সট, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ওকে, তো বিভাজ্য যখনই বলবে তখনই আমাদের কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে 21, তারপরে হচ্ছে 36 আর হচ্ছে 66, এদের যদি আমরা লসাগু করি তো কত দাঁড়াবে, 2 দিয়ে করব, 2 দিয়ে এটা 21ই থাকবে, এটা 18 আর এটা 33, ক্লিয়ার। এবার যদি আমি 3 দিয়ে করি তাহলে এটা দাঁড়াবে 3 সাথে 21, 3 6 18 আর 3 11 33, আর তো হবে না। তো এবার আমাদের কি লাগে, পূর্ণবর্গ মানে হচ্ছে, ভালো করে বুঝে নাও, পূর্ণবর্গ মানে জোড়া জোড়া লাগবে, পূর্ণবর্গ মানে হচ্ছে জোড়া জোড়া, সবার জোড়া লাগবে। তো এখানে দেখো আমরা 6কে যদি ভেঙে দিই যে 2 আর 3, তাহলে এখানে জোড়া জোড়া বললে এই 2 এর জোড়া এখানে আছে, এই 3 এর জোড়াও এখানে আছে, তার মানে হয়ে গেল, তার মানে জোড়া নেই কাদের, 7 আর 11, তার মানে একটা 7 লাগবে আমাকে এক্সট্রা করে, আর একটা 11 লাগবে আমাদের এক্সট্রা করে। তার মানে দাঁড়াচ্ছে কত, 6 গুণ এখানকার 6 গুণ 7 ইন্টু 7, আর থাকছে কত 11 ইন্টু 11। তার মানে এগুলো দিয়ে, এটা হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এগুলো তো আমার অপশানে নেই। তো এবার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বার করতে গেলে আমাদের 4 9 16 এগুলো দিয়ে গুণ করতে হবে, কিন্তু সেটা অনেকটা টাইম টেকিং। তো আমরা এখানে কি ইউজ করব, আমরা দেখব 11 আর 7 এর বিভাজ্যতা দেখব। তো প্রথমে আমি দেখে নেব যে 11 আর 7 এর 11 বিভাজ্যতা কি, এক ঘর ছাড়া ছাড়া ডিজিটগুলোর যোগফল। তো যদি আমরা দেখি এখানে 2 আর 4 6, 6 আর 4 10, 10 থাকলো। এবার 4 আর 3 7, 7 আর 1 8, এদের ডিফারেন্স আমাদের হতে হবে, এদের বিয়োগফল হতে হবে আমাদের 0 অথবা 11 অথবা 22, কিন্তু কিছুই হচ্ছে না, 2 হচ্ছে ডিফারেন্স, তার জন্য এটা আমাদের অ্যান্সার হবে না, কারণ 11 দিয়ে বিভাজ্য হচ্ছে না। এটাকে যদি আমরা করি 2 আর 1 3, 3 আর 4 7, তাহলে এখানে 7 থাকলো, আর এখানে কত 4 আর 4 8, 8 আর 3 11, এদের গ্যাপিং কত হচ্ছে 4 হচ্ছে,
তো এটাও তো 0, 11, 22 এগুলো তো হচ্ছে না, তার মানে এটাও আমাদের 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। কিন্তু এই দুটোকে দেখো যে 2 আর 4 6, 6 আর 3 9, 9, এবারে দিকে কত 4 আর 4 8, 8 আর 1 9, ইয়েস। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে 0, তার মানে এটা আমাদের অ্যান্সার হতে পারে, এখনও শিওর নই, মানে 11 দিয়ে ভাগ যাচ্ছে। এটাকেও দেখি 5, 5 আর 4 9, 8 আর 1 9, ইয়েস। তাহলে 9 আর 9 এদেরও গ্যাপিং কি হচ্ছে 0, তার মানে এটাও হতে পারে অ্যান্সার। এবার আমরা কি করব, সময় নষ্ট না করে, আমাদের আর একটা কি আছে 7 আছে, তো আমরা কি করব এই 7 দিয়ে এবার ভাগ করা শুরু করে দেবো। তাহলে যে কোনো একটা অপশানকে ভাগ করো, 21, 3, 4, 4, 4, 7 দিয়ে 3 সাথে 21, 3 নামলো, হবে না তো 0 বসবে, 34 নামলো, 4 সাথে 28 হবে, 6, 4 নামলো, 7 9 63, তাহলে হাতে কত থাকলো 1, আর এখান থেকে নামবে কত 4, মানে 14 হবে, ইয়েস। তার মানে 7 দুগুণ এই যে 14 হয়ে গেল, মিলে গেল। তার মানে আমরা 100% শিওর যে আমাদের অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে আমাদের এটা, 1 নম্বর অপশানটাই আমাদের অ্যান্সার হবে। আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক। নেক্সট দেখো, একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণের অনুপাত। অনুপাত যখনই বলবে, যখনই একই সুদের হার, তখন কি করবা, আমানত মানে কি, আমানত মানে আসল, মানে পি, আমি ধরে নিলাম 1 টাকা, এই ক্ষেত্রেও ওই ক্ষেত্রেও একই সরল সুদের হারে, তো সুদের হার আর, এখানেও আমি 1 ধরলাম, ওখানেও 1 ধরলাম, তাহলে 6 বছর আর 9 বছরের সুদের অনুপাত। তাহলে প্রথমে আমরা সুদের পরিমাণ কি জানি, SI = PTR বাই PTR/100, এটাই জানি। তো P মানে আমরা কত ধরেছি 1, T মানে কত বলেছে প্রথমে 6, R মানে কত বলেছে 1, PTR/100 = এর পরের ক্ষেত্রে P 1, T 9 বছর, R কত 1, নিচে 100, ও সমান তো বলেনি, সরি, এটা আমাদের কি বার করতে বলেছে, অনুপাত। তো অনুপাত যদি বলে, তো অনুপাত মানে কি, নিচে নিচে কেটে যাবে, তার মানে 6 মানে 3 দিয়ে কাটবে, 3 দুগুণ 6 আর 3 তিরিক্ষে 9, তার মানে কত দাঁড়ালো 2:3, এটা আমাদের অ্যান্সার হবে, বুঝে গেল। তাহলে 2:3। চলো নেক্সট, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর 30টা আপেল অবশিষ্ট থাকে। তো প্রথমে তার কাছে কতগুলো আপেল ছিল, তো একদমই ইজি, তো আমি ধরে নিচ্ছি যে প্রথমে 100টি ছিল, তো আমাদের 40% বিক্রি করার পর 30টা আপেল অবশিষ্ট। তো 40% যদি চলে যায়, 40% যদি বিক্রি হয়ে যায়, তাহলে এবার বাকি কত, বাকি 60%। আর এরা এই 60% মানেই কত বলেছে, কতগুলো বেঁচে আছে, 60% মানেই বলছে ওরা 30টি আপেল। তাহলে 1% মানে কি হবে, 30/60, আর 100% প্রথমে কতগুলি ছিল, এই যে আমাদের এই যে বলেছে কিনা যে প্রথমে কতগুলি ছিল, তো মানে 100% মানে বার করতে বলেছে, তো 100% মানে কত হবে, তো 100% মানে বেশি হবে অবশ্যই, তার মানে 30/60 × 100, তো কাটলে একে 2 আর একে 50, তার মানে প্রথমে কতগুলি আপেল ছিল ওর কাছে, 50টি, ক্লিয়ার। তো 50 আমাদের লাস্ট অপশান। চলো নেক্সট আর নেই, ঠিক আছে। তো আশা করছি যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখো, মিলিয়ে নাও যে কোনটা তোমাদের ভুল হলো, বা কিভাবে করেছিলা তোমরা, কিভাবে করতে পারতা। চলো আজকের জন্য এটুকুনি।